প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। লকডাউনে ঘরে অবস্থান করবে, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কেউ যাবে না। বৈশ্বিক এই করোনা পরিস্থিতিতে আমাদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নির্দেশনা দিয়েছে যে সামাজিক দূরত্ব মেনটেন করে আমাদেরকে চলতে হবে, একজন আরেকজনের কাছ থেকে মিনিমাম 3 ফুট দূরত্বে থাকবে, লকডাউন মেনে চলতে হবে। আর এই বৈশ্বিক করোনার যে মহামারী সারা পৃথিবীব্যাপী বিস্তৃত, ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পূর্ব পর্যন্ত আমাদেরকে এই নিয়মগুলো মেনে চলতে হবে কঠোরভাবে। আমি ডক্টর মহিউদ্দিন মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ করি। আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলব সেটি হলো মানবদেহে দুটি বিশেষ ইন্দ্রিয়, একটি হলো চোখ, অপরটি হলো কান। উচ্চ মাধ্যমিকে মানবদেহের চোখ এবং কান দুটি অন্তর্ভুক্ত সিলেবাসে অনার্স দ্বিতীয় বর্ষের জন্য সিলেবাসে ম্যামালিয়া শ্রেণী নমুনা প্রাণী মানুষ দেওয়া আছে। মানুষের বিভিন্ন অঙ্গতন্ত্র, ইন্দ্রিয় তাদের সিলেবাসে অন্তর্ভুক্ত। দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমেই আমাদের যে প্রথম টপিক দর্শনেন্দ্রিয়, চোখ নিয়ে আমরা কথা বলবো। চোখ নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, চোখ মানুষের দর্শনেন্দ্রিয়। তার অবস্থান মাথার দুপাশে, বহিকর্ণ ও নাসানন্দের মাঝখানে একজোড়া চোখ অবস্থিত। চোখের 6 ভাগের 1 ভাগ বাইরে এবং 5 ভাগের 6 ভাগ অক্ষিপটলে থাকে। মানুষের চোখের লম্বাচ্ছতে একটি ছবি দেওয়া হলো। ছবিতে আমরা চোখের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি। ছবিটি তোমরা ভালো করে তার বিভিন্ন অংশগুলো নাম মনে রাখবে। অনেক সময় উচ্চ মাধ্যমিকের জন্য এই ছবিটি উদ্দীপক হিসেবে দেওয়া হয়। মানুষের চোখের বিভিন্ন অংশ 3টি স্তর নিয়ে গঠিত মানুষের চোখ। ক হল স্ক্লেরা, এটি অক্ষিগুলিকে সবচেয়ে বাইরে সাদা বর্ণের স্তর। তার কাজ হলো চোখের আকৃতি রক্ষা করা, চোখকে সংরক্ষণ করা। কোরয়েড, এই স্তরটি রক্তবাহিকা সমৃদ্ধ, মেলানিনযুক্ত নিম্নলিখিত অংশ থাকে। আইরিশ, কর্নিয়ার ঠিক পিছনে চোখের উন্মুক্ত দিকে কোরয়েড স্তরটি স্ক্লেরা হতে বিচ্ছিন্ন হয়ে গঠিত। লেন্সে পরিমিত আলো প্রবেশ জন্য এটি কাজ করে। আইরিস পেশির সংকুচন ও প্রসারণ ঘটে পিউপিলকে ছোট বড় করে। সিলিয়ারি বডি 2 নম্বর, এটি স্থূল বলাকৃতি অংশ। আইরিশ কোরয়েডের মাঝখানে অবস্থিত। 3 নম্বর সাসপেন্সরি লিগামেন্ট, লেন্সের চারদিকে বেষ্টনকারী লিগামেন্টকে সাসপেন্সরি লিগামেন্ট বলা হয়। এই লিগামেন্টের সাথে লেন্সটির যথাস্থানে অবস্থান। 4 নম্বর পিউপিল, আইরিশের মধ্যস্থলে অবস্থিত একটি ছিদ্র
পিপুলির মধ্য দিয়ে আলো চোখে প্রবেশ করে। রেটিনা অক্ষিগুলিকে সবচেয়ে ভিতরের স্থল। এতে দু ধরনের কোষ থাকে, সংবেদী কোষ, রড ও কোণ। রড কোষ এটা রডের মতো দন্তাকৃতি, অনর্জন আলোতে দর্শন উপযোগী। চোখে রড কোষের সংখ্যা প্রায় 12,50,00,000। কোণ কোষ কোণাকৃতি, উজ্জ্বল আলোতে দর্শন উপযোগী। চোখে কোণ কোষের সংখ্যা প্রায় 70,00,000। অন্ধবিন্দু অক্ষিগুলোকে যে বিন্দুতে একদিনগুলি মিলিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে সেই স্থান হলো অন্ধবিন্দু। এখানে কোনো রড ও কোণ কোষ থাকে না। পীতবিন্দু অন্ধবিন্দু কাছাকাছি রেটিনার একটি অংশ প্রচুর কোণ কোষ থাকে, একে পীতবিন্দু বলে। অপটিক স্নায়ু গ্যাংলিয়নিক নিউরনে একজনগুলো একত্রিত অপটিক স্নায়ু তৈরি করে। কাজ রেটিনার তৈরি প্রতিবিম্ব অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। লেন্স পিপুলের পিছনে অবস্থিত সিলারি বডির সাথে সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে ঝুলে থাকা স্বচ্ছ দ্বিতল চাকতির্ণী অংশকে লেন্স। লেন্সের কাজ হলো বস্তু থেকে আগত আলোকরশ্মি রেটিনা পৌঁছানো, প্রতিফলন ঘটানো। অক্ষিগুলোকে প্রকোষ্ঠের সময় অক্ষিগুলোকে 3 ধরনের প্রকোষ্ঠ দেখা যায়। অগ্রপ্রকোষ্ঠ কর্নিয়া ও আইরিসের মধ্যে অবস্থিত, অ্যাকুয়াস হিউমার আইরিস ও লেন্সের মধ্যে, এবং ভিট্রিয়াস হিউমার লেন্সের মধ্যে ও রেটিনার মধ্যে অবস্থিত। তাছাড়াও চোখের কতগুলো আনুষঙ্গিক অংশ আছে, সেগুলো হলো অক্ষিকোটর, অক্ষিপেশী, ছোটি অক্ষিপেশী থাকে, এর মধ্যে 4টি র্যাকটাস ও 2টি অবলিক, অক্ষিপল্লব, অক্ষিপক্ষ, আইব্রু, অশ্রুগ্রন্থি, কনজাংটিভা। দর্শন কৌশল আমরা কিভাবে দেখি। দর্শন কৌশলের ছবি আমরা দেখতে পাচ্ছি। ছবিতে দেখতে পাচ্ছি বস্তুটাকে আলোকরশ্মি লেন্স দিয়ে দেখে রেটিনা উল্টা প্রতিবিম্ব। রেটিনা থেকে এই উল্টা প্রতিবিম্বটি মস্তিষ্কে যায়, মস্তিষ্ক থেকে অজ্ঞাত হয়ে সোজা হয়, তখন আমরা বস্তুগুলি সোজা দেখতে পাই। নিম্নে দর্শন প্রক্রিয়া বর্ণনা করা হলো। দর্শন কৌশল অত্যন্ত একটি জটিল প্রক্রিয়া, 5টি ধাপে সংঘটিত হয়। অক্ষিপত্রগুলো খোলা থাকা অবস্থা কোনো বস্তু থেকে আলোকিত আলোক রশ্মি কর্নিয়া পতিত হয়। কর্নিয়া দ্বারা প্রতিষ্ঠিত আলোক রশ্মি অ্যাকুয়াস হিউমার ও পিপুলের মাধ্যমে লেন্সে। 2 নম্বর দ্বিতল এই লেন্স আলোক রশ্মি পুনরায় প্রয়োজন মতো প্রতিসরণের মাধ্যমে রেটিনা প্রতিফলিত করে। 3 রেটিনার উপর একটি উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হয়। 4 রেটিনার সৃষ্ট প্রতিবিম্ব রেটিনার আলোক সংবেদী কোষ, গ্যাংলিয়নিক কোষ এবং অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের দৃষ্টিকেন্দ্রে পৌঁছে। মস্তিষ্কের কার্যকারিতা অর্থাৎ দৃষ্টিকেন্দ্র প্রাপ্ত উল্টো প্রতিবিম্ব তথ্য বিশ্লেষণ হয় এবং বস্তুটিকে সোজা দেখতে পায়। আজকে আমাদের যে 2 নম্বর টপিক সেটি নিয়ে এখন আলোচনা করছি। সেটি হলো কান। কান মানুষের শ্রবণ ও ভারসাম্যের রক্ষাকারী অঙ্গ। মাথার দুপাশে 2টি কান অবস্থিত। কানকে 3টি অংশে ভাগ করা যায়: বহিকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ। বিস্তারিতভাবে এদের বর্ণনা করছি। প্রথমে আমরা কানের ছবি দেখতে পাচ্ছি, পিনা দেখতে পাচ্ছি, কর্ণকুহর, তারপরে মধ্যকর্ণের অস্থিগুলো দেখতে পাচ্ছি, 3টি অস্থি। সর্বশেষ হলো অন্তঃকর্ণ। নিম্নে এদের গঠন বিস্তারিত আলোচনা করছি। বহিকর্ণ। বহিকর্ণের 3টি অংশ: পিনা, কর্ণকুহর, টিম্পানিক। পিনা কানের বাইরে অংশ, মাংস হলো কার্টিলেজ নির্মিত। শব্দ তরঙ্গ সংগ্রহ করে ও কর্ণকুহরে প্রেরণ করা হলো তার কাজ। কর্ণকুহর কানের পিনাকে কেন্দ্র করে যে সরু নালী টিম্পানিক পর্দা পর্যন্ত বিস্তৃত, তার নাম কর্ণকুহর বা বহি অডিটরি মিটাস। এর কাজ শব্দ তরঙ্গ টিম্পানিক পর্দা পৌঁছানো। টিম্পানিক পর্দা বহি
অডিটরি মিটারের শেষ ভাগ থেকে মধ্যকর্ণের মুখে ডিম্বাকার স্থিতিস্থাপক পাতলা শব্দ তরঙ্গ সংবেদী অবস্থিত টিম্প্যানিক পর্দা। এর কাজ বহিঃকর্ণকে মধ্যকর্ণ থেকে পৃথক রাখা। মধ্যকর্ণ এটি বায়ুপূর্ণ প্রকোষ্ঠ নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত: ইষ্টশ্যান নালিকা, কর্ণাস্থি, এগুলোর বিস্তারিত আলোচনা করছি। ইষ্টশ্যান নালিকা মধ্যকর্ণের অঙ্কদের সাথে সৃষ্টি হয়ে গোলাবের পর্যন্ত বিস্তৃত একটি সরলনালী। কাজ টিম্প্যানিক পর্দার উভয় পাশে বায়ুর চাপ সমান রাখা। কর্ণাস্থি মধ্যকর্ণের গহ্বরে অবস্থিত পরস্পর পেশি দিয়ে যুক্ত তিনটি অস্থি। এগুলো হলো মেলিয়াস, ইনকাস, স্টেপিস। স্টেপিস মানবদেহের সবচেয়ে ছোট অস্থি। ছিদ্রপথ মধ্যকর্ণের প্রাচীরে ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা রোটান্ডা নামক দুটি ছিদ্র থাকে। ফেনেস্ট্রা ওভালিসের মাধ্যমে শব্দ মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে প্রবেশ করে শব্দ তরঙ্গ ককলিয়া প্রবেশের পর ফেনেস্ট্রা রোটান্ডার মাধ্যমে বাইরে চলে আসে। অন্তঃকর্ণ প্রত্যেকটি অন্তঃকর্ণ কোর্টিস কুটরের অভ্যন্তরে অবস্থিত। অন্তঃকর্ণের গঠনকে মেমব্রেনাস লেবিরিন্থ বলা। এটি অস্থিময় লেবিরিন্থের অভ্যন্তরে অবস্থান করে। মেমব্রেনাস লেবিরিন্থ এন্ডোলিম্ফ নামক তরল, অস্থিময় লেবিরিন্থ পেরিলিম্ফ নামক তরল দ্বারা পূর্ণ। অন্তঃকর্ণের দুটি প্রকোষ্ঠ, একটি হলো প্রথমটি হলো সেকুলাস, দ্বিতীয় হলো ইউট্রিকুলাস। সেকুলাস বা শ্রবণ অঙ্গ, এটি দেখতে সামগ্রিক খুলকের নেই। দুটি পদর দ্বারা তিনটি অনুদীর্ঘ প্রকোষ্ঠে বিভক্ত। উপরে পেরিলিম্ফ পূর্ণ স্কেলা ভেস্টিবুলি, মাঝে এন্ডোলিম্ফ পূর্ণ স্কেলা মিডিয়া এবং নিচে পেরিলিম্ফ পূর্ণ স্কেলা টিম্প্যানি। স্কেলা মিডিয়ার উপরে রেস্তানির ঝিল্লি ও নিচে বেসিলার ঝিল্লি আবদ্ধ। বেসিলার ঝিল্লির উপরে কিছু এপিথেলিয়াল কোষ রূপান্তরিত হয়ে কোঠির অঙ্গ গঠিত হয়। কোঠি অঙ্গে সূক্ষ্ম সংবেদী লোমকোষ থাকে। একেবারে শীর্ষে ককলিয়ার ঊর্ধ্ব ও নিম্ন প্রকোষ্ঠকে হেলিকোট্রমা দ্বারা সংযুক্ত থাকে। সেকুলাসের কাজ হল শ্রবণ অনুভূতি জাগানো। ইউট্রিকুলাস বা ভারসাম্য অঙ্গ, এটি ইউট্রিকুলাসের উপরের দিকে গোলাকার প্রকোষ্ঠ তিনটি অর্ধবৃত্তাকার নালী দ্বারা গঠিত। এদের মধ্যে দুটি উল্লম্ব এবং একটি আনুভূমিক। প্রত্যেক নালীর এক প্রান্তে স্ফীত হয়ে অ্যাম্পোলা গঠন করে। এর মধ্যে সংবেদী কোষ ও লোমকোষ থাকে। লোমগুলো চুনময় অটুলির দ্বারা সম্বলিত, জেলির মতো কুপোলা দ্বারা আবৃত। কাজ দেহের অবস্থানে অনুভূতি উদ্রেক করা, দেহের ভারসাম্য রক্ষা করা। শ্রবণ কোষ বিনা সংগৃহীত শব্দ তরঙ্গ বহি অডিটরি মিটারসে প্রবেশ করে টিম্প্যানিক পর্দাকে আঘাত করলে তা কেঁপে ওঠে। কাঁপনে মেলিয়াস, ইনকাস ও স্টেপিস অস্থিগুলো আন্দোলিত হয়। ফলে প্রথমে ফেনেস্ট্রা ওভালিসের পর্দা, পরে অন্তঃকর্ণের পেরিলিম্ফে কাঁপন সৃষ্টি হয়। পেরিলিম্ফে কাঁপন সৃষ্টি হলে ককলিয়ার অর্গান অফ কোর্টিস সংবেদী লোমকোষগুলো উদ্দীপ্ত হয়ে স্নায়ু আবেগের সৃষ্টি হয়। এই আবেগ অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে বাহিত হলে মানুষ শুনতে পায়। অবশিষ্ট শব্দ তরঙ্গ ফেনেস্ট্রা রোটান্ডার পর্দার মাধ্যমে মধ্যকর্ণে চলে আসে এবং প্রশমিত হয়ে যায়। আমরা কানের ভিতর শব্দ তরঙ্গের গতিপথ দেখতে পাচ্ছি। কিভাবে শব্দ তরঙ্গগুলো পিনা দিয়ে মধ্যকর্ণ হয়ে অন্তঃকর্ণে যায় এবং অবশিষ্ট শব্দ ফেনেস্ট্রা রোটান্ডার মাধ্যমে প্রশমিত হয়। তোমরা এই ছবিটা ভালো করে দেখবে, তীর চিহ্নিত জায়গাগুলো ভালো করে খেয়াল রাখবে। বিশেষ করে উচ্চ মাধ্যমিকে অনেক সময় এই ছবিটি উদ্দীপক হিসেবে দেওয়া হয়। ভারসাম্য রক্ষা
কৌশল। ছবিতে কৌশল বানানটা ভুল আছে, তোমরা একটু দেখে নিবে। অন্ধকোণে অর্ধবৃত্তাকার নালী ইউট্রিকুলাস ও সেকুলাস ভারসাম্য নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা গ্রহণ করে। অর্ধবৃত্তাকার নালীর অ্যাম্পুলা, এন্ডুলিন ও সংবিধি রোমকোষ থাকে। এই রোমকোষ এক কোপুলা নামক জেলির মতো বস্তু থাকে। মানুষ মাথা ঘোরালে অথবা তার অবস্থান পরিবর্তন করলে সেদিকে অ্যাম্পুলার এন্ডুলিন প্রবাহিত হয়ে কোপুলা অবস্থানে পরিবর্তিত হয়। এই অনুভূতি সংবিধি কোষগুলি গ্রহণ করে মস্তিষ্কে পড়ে। এন্ডুলিন পূর্ণ ইউট্রিকুলাস সেকুলাসে সেকুলা নামক অঙ্গ থাকে, যা ক্যালসিয়াম সমৃদ্ধ। ওটোলিটিক মেমব্রেনে এই আবদ্ধ সংবিধি রোমকোষ বহন করে। মানুষের মাথা কোনো একদিকে হেলে গেলে অটোলিটিক মেমব্রেন রোমকোষের উপর চাপ সৃষ্টি করে, ফলে রোমকোষ উদ্দীপিত হয় এবং স্নায়ুর মাধ্যমে এই অনুভূতি মস্তিষ্কে পাঠায়, মাথাকে সঠিক অবস্থানে রাখতে সাহায্য করে। তখন মস্তিষ্কের নির্দেশে প্রয়োজনীয় পেশি সংকোচনে মাথা আবার স্বাভাবিক অবস্থানে ফিরে আসে। সঙ্গে সঙ্গে দেহের ভারসাম্য রক্ষিত হয়। এখানে কপুলা কীভাবে মাথার ভারসাম্য রক্ষা হয় ছবিটা দেওয়া হলো। এই ছবিটা তোমরা ভালো করে দেখবে। আমরা দেখতে পাচ্ছি মাথা স্থির অবস্থা কপুলার অবস্থা, আর মাথা হেলে যাওয়া কপুলার অবস্থা। কাজ উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য, দ্বাদশ শ্রেণীর জন্য কিছু কাজ দেওয়া আছে, তোমরা ভালো করে এগুলো আয়ত্ত করবে। এক, মানুষের চোখের চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং এর দর্শন কৌশল বর্ণনা করো। 2, অন্তঃকরণের গঠন বর্ণনা করো। 3, মানবকর্ণ কীভাবে শ্রবণের ভূমিকা পালন করে। 4, মানবকর্ণের গঠন প্রকৃতি, ভিন্ন ভিন্ন মতো শব্দ নিয়ন্ত্রণ সক্ষম বিশ্লেষণ করো। অনার্স দ্বিতীয় বর্ষের জন্য যে কাজ, মানুষের চোখের চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং এর দর্শন কৌশল বর্ণনা করো। মানুষের অন্তঃকরণের গঠন ও কাজ বর্ণনা করো। আশা করি তোমরা এগুলো ভালো করে পড়বে। কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুকে লিখবে। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। পরবর্তীতে আরও একটি নতুন টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।